হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই শীতের সবজি দিয়ে বেশ ভালোই বানিয়ে নেওয়া যাবে বাড়িতেই মুচমুচে স্ন্যাক্সের রেসিপি। অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আর প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করে পাশে থাকবেন। এতে আমার অনেক উপকার হবে। আর অল অপশানটাতে ক্লিক করতে আপনাদের বলি প্রতিদিন, কারণ যাতে আমার প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপিগুলো সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে দেখাবো দোকানের থেকেও দ্বিগুণ স্বাদের ভেজিটেবিল চপের রেসিপি। আপনারা কত ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সেটা দেখতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। দেখুন, ভেজিটেবিল চপ বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে একটা গাজর। আপনারা যেই পরিমাণ চপ বানাবেন সেই পরিমাণই গাজর ইউজ করবেন। আমি এখানে বেশ বড় সাইজেরই একটা গাজর নিয়ে নিয়েছি। আমি গাজর আর বিট দুটো মিলিয়ে টোটাল 500 গ্রামের মতো সবজি এখানে নিয়েছি। 500 গ্রাম বললাম যাতে পরিমাপটা বুঝলে আপনাদেরও বানাতে সুবিধা হয়। প্রথমেই গাজরটা ভেজিটেবিল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। ভেজিটেবিল গ্রেটারে কিন্তু অনেক সাইজের গ্রেটার থাকে, এখানে বড় সাইজের গ্রেটারটার সাহায্যে আমি ভেজিটেবিলগুলো গ্রেট করে নিচ্ছি। গাজরটা গ্রেট করা হয়ে গেলে আমি এখানে বিটটাও গ্রেট করে নিচ্ছি। কিছুটা পরিমাণ বিট আর গাজর আমি এইভাবে ভেজিটেবিল গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। আর কিছুটা পরিমাণ বিট আমি পাতলা পাতলাভাবে কুচি করে নেব, কারণ এটা কিন্তু চপ খাওয়ার সময় বেশ ভালো লাগে মুখে লাগলে। তাই সেই কারণে আমি দুরকমভাবে এখানে বিটটা কেটে নিয়েছি। গাজরটা কিন্তু পুরোটাই গ্রেট করে নিয়েছি। এবার চপটা বানানোর জন্য আর কী ভেজিটেবল যাচ্ছে সেটা চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রামের মতো মটরশুঁটি আছে, কাঁচা মটরশুঁটি নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে কিন্তু চপটাই বেশ ভালো ফ্লেভার আসে, সেই কারণে আমি ধনেপাতা ইউজ করছি। আপনারা যদি পছন্দ না করেন দেবেন না। সাথে নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো চীনাবাদাম। বাদামটা আপনারা কম বেশি করেই নিতে পারেন। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো এখানে আদাটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করা আদাও দিতে পারেন। এই চপটা বানানোর জন্য একটা ভাজা মশলা লাগবে। সেই ভাজা মশলাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে আর 5টা শুকনো লঙ্কা। সাথে নিয়ে নিয়েছি চপটা বানানোর জন্য 750 পরিমাণে আলুটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে আলুটা আগের থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, আপনারা খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন। আলুটাকে এইভাবে হাতের সাহায্যে আলতো করে ভেঙে নিতে হবে। খুব মিহি ম্যাশ করে নেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে না। এইভাবে আলতো হাতে আলুগুলোকে ভেঙে নিলেই হবে। কড়াইয়ে নাড়তে নাড়তেই বেশ অনেকটাই ম্যাশ হয়ে যাবে। এইদিকে আমি গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর তার মধ্যে ভাজা মশলা বানানোর জন্য মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে গন্ধটা বেরোবে যখন, তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখবেন এর ফ্লেভারটা এত ভালো বেরোবে যেটা চপের মধ্যে গেলে চপটার গন্ধ আর স্বাদ দুটোই দ্বিগুণ হয়ে যাবে। চপটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। কড়াই গরম হলেই কিন্তু এখানে মাস্টার অয়েলটা দেবেন। তেলটা এই পরিমাণেই দেবেন যেই পরিমাণ দিলে আপনারা পুরো আলুটা ভালোভাবে মাখিয়ে নিতে পারবেন। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ এমনিতেই আমরা চপটা তেলে ভাজবো। তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম চীনাবাদামগুলো প্রথমেই ভেজে তুলে রাখতে হবে। চীনাবাদামগুলো দেখবেন যেন কাঁচা না থেকে যায়, আর ভেজে যেন খোলাগুলো কালো না হয়ে যায়। দুটো দিকই খেয়াল রাখার জন্য অবশ্যই এই সময় তেলটা গরম হয়ে গেলে আপনাদের গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিতে হবে। নাহলে উপর থেকে দেখে মনে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না একদমই।
বাদাম ভাজা হয়ে গেলে বাদামগুলো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর তারপর আপনারা চাইলে এটা ভেঙেও নিতে পারেন, হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিতে পারেন, না হলে এরকম গোটা গোটাই ইউজ করতে পারেন। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আগের থেকেই গ্রেট করে রাখা আদাটা দিয়ে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড নেড়ে চেড়ে নেবেন। তারপরেই দিয়ে দিতে হবে হিংটা। হিং সামান্য পরিমাণে আমি এখানে দিলাম, 1/2 টিস্পুনের মতো আমি এখানে হিংটা ইউজ করলাম। এইটাই হচ্ছে এই চপটার সিক্রেট মশলা। হিংটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না বাড়িতে যখন বানাবেন। ঝালের জন্য এখানে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো কাঁচা লঙ্কা বাটা। ভেজিটেবিল চপ সাধারণত হালকা একটু মিষ্টি মিষ্টি হলেও ঝালটা আপনাদের দিতেই হবে স্বাদের ব্যালেন্স করার জন্য। তাই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 2 টিস্পুন দিলাম, সাথে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। এটাও পরিমাণ মতো বুঝে শুনে আপনারা দেবেন। হলুদ খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ বিটের আলাদাই একটা কালার থাকে। এবার আগেই যে বিটগুলো কুচি করে রেখেছিলাম সেই বিটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই বিটগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। তারপরেই দেখবেন একটা জল বেরোচ্ছে এই বিটটার থেকে। বিটের ওপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি বিটটাকে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকা খুলে এখন আমি আগের থেকেই গ্রেট করে রাখা বিট আর গাজরটা দিয়ে দিলাম। বিট আর গাজরটা 2 থেকে 3 মিনিট পর দিলাম, কারণ বিটটা যেটা কেটে নিয়েছি সেটা কিন্তু একটু মোটা আছে, আর এইগুলো একদম পাতলা আছে। তাই দুটোই যদি একসাথে দিয়ে দেন, কোনোটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর কোনোটা একদমই সেদ্ধ হবে না। সেই কারণে এই টাইমিংগুলো আপনাদের অবশ্যই রান্না করার সময় মনে রাখতে হবে। বিটটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম উপর থেকে মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা কিন্তু একদম শেষে দেবেন, সবজি যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন মটরশুঁটিটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বিট আর গাজর থেকে আলাদা একটা ময়েশ্চার বেরিয়ে গেছে। তেলটা খুব বেশি দিতে বারণ করেছিলাম কেন, সেটা নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন। তেল কিন্তু এটাই খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। ছোট টেবিল স্পুনে 2 টেবিল স্পুন দিচ্ছি, কারণ ভেজিটেবিল চপ কিন্তু একটু মিষ্টি মিষ্টিও হয়। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ইউজ করবেন, তবে খুব বেশি মিষ্টি করে নিলেও কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট লাগবে চিনিটা গলে যেতে। তারপরই দিয়ে দেবো আগের থেকে ম্যাশ করে রাখা আলুগুলো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটা ঠিক কতটা পরিমাণে ম্যাশ করে নিতে হবে। আলু কিন্তু একদমই মিহিভাবে ম্যাশ করে নেবেন না। এবার আলুর সাথে বিটটা আলতোভাবে একটু মাখিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে দিয়ে দেবো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দেবো। আমি যেই পরিমাণ চপ বানাবো সেই পরিমাণই ভাজা মশলা বানিয়েছিলাম। এবার দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু আলুতে দেয়া নেই, তাই বুঝে শুনে লবণটা দেবেন। লবণ বেশি হয়ে গেলেও যেমন ভালো লাগবে না, সেই রকম কম হলেও ভালো লাগবে না। প্রথমে কম দিয়ে পরে না হয় টেস্ট করে আবার বাড়িয়ে দেবেন, কিন্তু প্রথমে বেশি দিয়ে কিন্তু পরে কমাতে পারবেন না। আলুটা এখন আমার ভালোভাবেই মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা বাদামটা আমি দিয়ে দেবো। বাদামটা আমি বেশ কিছুটা পরিমাণেই ভেঙে নিয়েছিলাম, আর কিছু বাদাম গোটা রেখেছিলাম। এইভাবে দিতেই আমি বেশি পছন্দ করি। এখন কিন্তু আমাদের চপের আলুটা একদম রেডি হয়ে গেছে। চপের আলুটা ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে ভালোভাবে চাড়িয়ে নেবেন। যদি আপনাদের তাড়া থাকে এইভাবেই করে নেবেন, না হলে কড়াইয়ের মধ্যে রেখেও করতে পারেন। আমার আজকে একটু বেশি তাড়া ছিল, সেই কারণে আমি এইভাবেই আলুটাকে ঠান্ডা করে নিচ্ছি। আলু না ঠান্ডা হওয়া পর্যন্ত তার চপটা বানাতে পারবেন না। যতক্ষণে আলু ঠান্ডা হচ্ছে ততক্ষণে বাকি জিনিসগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা কেন লাগবে সেটা আমি আপনাদের দেখাবো একটু পরে। সাথে পাশে থাকা আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ইউজ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলেই ভালো হয়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিই।
এবার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নিতে হবে জলের সাহায্যে। এই কর্নফ্লাওয়ারটার বদলে কিন্তু আপনারা ময়দা দিয়েও এইভাবে জলের সাহায্যে গুলে নিতে পারেন। দেখুন একটা চামচের সাহায্যে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আমি রেডি করে নিলাম। সমস্ত কিছু রেডি করতে করতে এদিকে চপের আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এখন চপের আলুটাতে আপনারা কিভাবে শেপ দেবেন সেটা আপনাদের ব্যাপার, তবে সাধারণত ভেজিটেবিল চপ লম্বা আকৃতিরই হয়, তাই আমি কিন্তু চপগুলোকে এইরকম লম্বা ধরনেরই শেপ দিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা বা গোলও দিতে পারেন, আপনাদের পছন্দ, এটা আপনারা কিভাবে বানাবেন। এবার ওই চপগুলোকে প্রথমেই আমি শুকনো যে ময়দাটা নিয়েছিলাম তার মধ্যে কোট করে নিচ্ছি। বাড়তি ময়দাটা এইভাবে হাতের সাহায্যে ঝরিয়ে নিতে হবে। এইভাবেই প্রত্যেকটা চপকে আমি প্রথমে ময়দার কোট করে নেব, তারপরে আমি দেবো কর্নফ্লাওয়ারের মধ্যে, আর পরে সব শেষে দেবো আমি এখানে ব্রেড ক্রামের মধ্যে। আপনারা এটা ডবল কোট করবেন না সিঙ্গেল কোট করবেন সেটা কিন্তু আপনাদের ব্যাপার, কিন্তু আমি এখানে সমস্তগুলোই ডবল কোট করে নিয়েছিলাম। প্রথমে একটা সিঙ্গেল কোট করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন হচ্ছে। প্রথমেই আমি এটাকে ময়দার মধ্যে কোট করলাম, তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে শেষে দিয়ে দিলাম ব্রেড ক্রামের মধ্যে। ব্রেড ক্রামের মধ্যে এইভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নিয়ে আমি চপগুলোকে তুলে রেখে দেবো। দেখুন এটা কিন্তু আমি সিঙ্গেল কোট করেছি। এবার নেক্সট যেটা আনছি সেটা কিন্তু ডবল কোট করব। আমার মনে হলো প্রত্যেকটা চপই ডবল কোট করে নিলেই সেটা খেতে বেশি ভালো হবে আর টেক্সচারটাও বেশি ভালো হবে। সেই কারণে আমি আপনাদেরও সাজেস্ট করব যে প্রত্যেকটাই কিন্তু ডবল কোট করে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলছি, প্রথমেই আপনারা আলুটাকে শুকনো ময়দার মধ্যে কোট করে নেবেন, ওটা কিন্তু একবারই করবেন। তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ব্রেড ক্রামের মধ্যে দেবেন, তারপর আবার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ব্রেড ক্রামের মধ্যে দেবেন। শুকনো ময়দায় কিন্তু একবারই লাগাবেন। এইভাবেই দেখুন আমার প্রত্যেকটা চপ এখন রেডি হয়ে গেছে। আমি প্রত্যেকটা চপই ডবল কোট করে নিয়েছি। এখানে আমি যেই পরিমাণ আলু আর সবজি বললাম সেই সবজি আর সেই আলু নিয়ে আমার 21টার মতো চপ হয়েছে। অনেক কটাই চপ হয়েছে, আপনারা যেই পরিমাণ খাবেন সেই পরিমাণ না হয় বানিয়ে নেবেন। এইদিকে একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আস্তে আস্তে এইভাবে একটা একটা করে চপ আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন। মনে রাখবেন চপটা ভাজার জন্য কিন্তু ডুবো তেলই লাগবে। এতটাই তেল দেবেন যতটা তেল দিলে চপগুলো পুরোটা ভালোভাবে তেলের মধ্যে ডুবে যায়। যদি কোনো চপ না ডোবে তেলের মধ্যে ভালোভাবে তাহলে কিন্তু চপটা ফেটে গিয়ে ভেতরের পুরটা বেরিয়ে আসবে। সেই কারণে ডুবো তেলেই কিন্তু চপগুলোকে ভাজতে হবে। আমার চপগুলো প্রায় ভাজা হয়ে এসছে। প্রথম রাউন্ডের চপ কিন্তু আমি 5টাই দিয়েছিলাম। অল্প অল্পভাবেই করব, কারণ না হলে তেলটাও বেশি লাগবে, উপরন্তু চপগুলো পারফেক্টলি হবে না। এইভাবে প্রত্যেকটা চপ ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এর থেকে বেশি লাল করার আর দরকার নেই। খুব বেশি যদি কালো করে নেন তাহলে কিন্তু চপটা খেতে তেঁতো তেঁতো হয়ে যাবে। তোলার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু চপটা পারফেক্টলি ভেজে নিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে করে দেবেন। অবশ্যই রান্না করার সময় গ্যাসের ফ্লেম কম বেশি করাটা মাথায় রাখবেন। নিশ্চয়ই আপনারা এখন বুঝতেই পারলেন ভেজিটেবিল চপ বাড়িতে বানিয়ে নেওয়া কতটা ইজি। আর আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই চপগুলো কিন্তু দোকানের ভেজিটেবিল চপের থেকেও দ্বিগুণ স্বাদ হবে। যারা হাতের সাহায্যে তেলের মধ্যে চপ ছাড়তে ভয় পান তারা এইভাবে ছান্তার সাহায্যেও কিন্তু তেলের মধ্যে চপগুলো ছেড়ে ভালোভাবে ভেজে তুলে নিতে পারেন। এই চপগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দিই আগের চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে। কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিজে কানেই শুনুন। এবার এই চপগুলো আপনারা স্যালাডের মাধ্যমে আর সাথে সস বা মিয়োনিজ দিয়ে সার্ভ করুন। ওপর থেকে যদি একটু চাট মশলা ছড়িয়ে দেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে না হয় একটা লাইক করে দেবেন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।